করোনায় দেশে আরও ৬৯ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩৫৯। দেশের সবার টিকা নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রী। লকডাউন তুলে নেওয়ার পর করোনা নিয়ন্ত্রণে ১৪ দফা কৌশল, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ মন্ত্রণালয়। নবান্নের মসনদে আবারও তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রামে ভোট গণনায় নানা নাটকীয়তার পর শুভেন্দুকে বিজয়ী ঘোষণা। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১,৫৭৯। আর একদিনে করোনা আক্রান্ত ১,৩৫৯ জন। সংক্রমণ মৃত্যু নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৪২০টি ল্যাবে ১৪,১৫৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৩৫৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৬। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হল ৭,৬১,৯৪৩ জনের। ২৪ ঘন্টায় ৬৯ জনের প্রাণহানিতে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৫৭৯ জনে। মৃতদের মধ্যে ৪৪ জনের বয়স ৬০-এর বেশি। মৃত্যুর হার ১.৫২। আর সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে ৩৮ জনের। সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্কেটে না যাওয়া, অত্যাবশ্যক হলে খুব কম সময়ে মার্কেটিং সেরে আসা, মাস্ক অবশ্যই পরতে হবে, পারলে দুটো মাস্ক পরতে হবে। শুধু ক্রেতাদের মাস্ক পরলে হবে না, বিক্রেতাদেরও মাস্ক পরতে হবে আবশ্যিকভাবে, এবং সকলের মাঝে মাঝে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। একদিনে সুস্থ হয়েছেন আরও ২,৬৫৭ জন। এতে মোট সুস্থ সংখ্যা দাঁড়ালো ৬,৮৭,৩২৮ জনে। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের করোনা পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। শনিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩,৬৮৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় ৩,৯২,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। করোনার বিস্তার ঠেকাতে দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। ৫ থেকে ১৯ মে পর্যন্ত ওড়িশায় জারি করা হয়েছে লকডাউন। সোমবার থেকে এক সপ্তাহ লকডাউনে গেছে হরিয়ানা। এদিকে বিশ্বে করোনায় প্রাণহানি ৩২,০৮,০০০ ছাড়িয়েছে। প্রথম মৃত্যুর পর ১৫ মাসে এই প্রাণহানি। এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫,২৯,০০,০০০-এর বেশি। শনিবার বিশ্বে একদিনে প্রাণ গেছে ১২,৪০০-র বেশি মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭,৮৩,০০০। শনিবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে ২,২৭৮ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৬১ জন। যত টাকা লাগুক প্রয়োজনীয় করোনার টিকা আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবার জন্য টিকা নিশ্চিত করতে কাজ করছে সরকার। দরিদ্র মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় যেসব দল বা গোষ্ঠী সরকার উৎখাতের চিন্তা করছে, তাদের এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের মতো এবারও ঈদের আগে ২,৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৩৬.৫ লাখ দরিদ্র, যারা করোনায় কাজ হারিয়ে অসহায়। ৫ই মের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে যাবে টাকা। ক্যাশ আউট চার্জ ছাড়াই টাকা তোলা যাবে। গণভবন থেকে ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামে ভিডিও কনফারেন্স করে দ্বিতীয় পর্যায়ের এই মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এই বিপদের দিনে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের নিরলস সচেতনতা, এই জন্য পরম প্রভুর কাছে আমার প্রার্থনা। এই মুহূর্তে আর পাশে মার মতো ছায়া দিয়ে হারাইয়েন। প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল নয়, যুগ যুগ ধরে দুর্যোগে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। যারা করোনাকালে সরকারের সমালোচনা করছেন, তারা কতজন মানুষকে সাহায্য করেছেন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়, আমরা তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা, বিবৃতি, আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা?
করোনা ভাইরাসের টিকা স্বল্পতার কারণে গত ২৬ এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকা কর্মসূচি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সবার জন্য টিকার ব্যবস্থা করবে সরকার। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব, কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। করোনা পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। অসুস্থ ও করোনায় স্বজন হারানো প্রতিবেশীদের সঙ্গে মানবিক আচরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ঈদের আনন্দ সবাই হবে, কিন্তু এই যে ঘরে ঘরে মানুষ যে মারা গেছে তাদের কথা একটু চিন্তা করবেন। কাজে নিজের জীবনটা যেন নষ্ট না হয় বা তার পরিবার বা বন্ধুবান্ধব জীবনটা নষ্ট হয়, সেদিকে সবাই মিলে একটু দৃষ্টি দেবেন। প্রধানমন্ত্রী জানান, যেসব এলাকায় করোনার প্রকোপ কম সেখানে গণপরিবহন চালু এবং আন্তজেলা বাস শ্রমিকদের প্রণোদনা দেওয়ার চিন্তা করছে সরকার। কার্যকর ভূমিকা পালন করছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে সময় মতো করোনার টিকা না আসায় চীন ও রাশিয়া থেকে টিকা আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অল্প দিনেই চীন থেকে উপহার হিসেবে ৫ লক্ষ টিকা চলে আসবে বলে জানিয়েছেন তিনি। এদিকে করোনার টিকা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। চুক্তি অনুযায়ী ৩ কোটি টিকা পাবার কথা থাকলেও এখন পর্যন্ত ভারত থেকে ৭০ লক্ষ টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতে করোনার মহামারী অবনতি হওয়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে বাকি টিকা কবে আসবে তা নিশ্চিত নয়। এদিকে রাশিয়ার তৈরি স্পুতনিক ভি এবং চীনের তৈরি সিনোফার্ম টিকা G2G পদ্ধতিতে আনা হচ্ছে। ইতিমধ্যে দেশে জরুরি ভিত্তিতে দুটি টিকাই ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। শুধু আমদানি নয়, উৎপাদনের জন্য নীতিগত অনুমোদনও দিয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোববার এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে উপহার হিসেবে ৫ লক্ষ ডোজ টিকা দ্রুত চলে আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিকার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু ভারত থেকে এখন আসছে না টিকা, আমরা চায়না এবং রাশিয়ার সাথে আলোচনা করে আমরা টিকার ব্যবস্থা করছি। চায়না থেকে ৫ লক্ষ টিকা অল্প দিনেই চলে আসবে এবং আরো টিকার ব্যবস্থা চায়না এবং রাশিয়া থেকেও হচ্ছে। অনেক দূর আমরা এগিয়ে গেছি। এদিকে অন্য আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হবে। ভ্যাকসিন যেটা শর্ট পড়বে সে ঘাটতি পূরণেও সরকার ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজে এ ব্যাপারে উদ্বেগের কোনো কারণ নেই, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। টিকার মজুদ কম থাকায় আপাতত প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ রয়েছে, তবে দ্বিতীয় ডোজের কার্যক্রম চালু আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা সংগ্রহ ও প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম নিয়ে দ্রুত জনগণকে জানানোর দাবি জানিয়েছে বিএনপি। হঠাৎ করে প্রথম ডোজের টিকা প্রদান বন্ধ করায় সরকারের সমালোচনা করেছে দলটি। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দ্রুত দেশে অক্সিজেন উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। টিকা সংগ্রহের, টিকা প্রদানের পরিকল্পনা ও সুস্পষ্ট রোড ম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে আমাদের সবাই। শুধুমাত্র ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং দেশে অক্সিজেন উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ভারতের চলমান করোনা পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়ে লন্ডনে গেলেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়াল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টাইমসকে আদার পুনাওয়ালা জানান, করোনার টিকা পেতে তাকে চাপ দিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্পোরেট কর্মকর্তারা। ফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। বলেন, সব ভার তার কাঁধে দেয়া হলেও একার পক্ষে তা বহন করা সম্ভব নয়। সম্প্রতি পুনেওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শনিবার থেকে ভারতে শুরু হয়েছে 18 বছরের বেশি বয়সীদের টিকা কর্মসূচি। তৃতীয় ধাপের এই টিকা কর্মসূচি শুরুর আগেই দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালার মতো রাজ্যে দেখা দিয়েছে টিকার সংকট। ঢাকার করোনা হাসপাতালগুলোতে ভর্তি রোগীর তুলনায় বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা।
সেই সাথে করোনা আক্রান্ত জটিল রোগীর সংখ্যাও কমছে বলে জানান চিকিৎসকরা। তবে বর্তমান এ চিত্রে আত্মতৃপ্ত না হয়ে করোনা সতর্কতায় সচেতনতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এদিকে হাসপাতালগুলোতে বেড ফাঁকা থাকায় উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে করোনা আক্রান্ত অনেকেই আসছেন ঢাকার হাসপাতালে। করোনা আক্রান্ত মুসলেহুদ্দিন নোয়াখালীর মাইজদি থেকে ডিএনসিসি করোনা হাসপাতালে ভর্তি হন রোববার। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসেন ঢাকায়। অথচ কয়েকদিন আগেও ঢাকার হাসপাতালে এমন রোগী ভর্তি করাতে অপেক্ষায় থাকতে হতো বেশ কয়েকদিন। 4-5 দিন থেকে জ্বর, কাশ, সর্দি হচ্ছে, ওষুধ দিয়েছে, ভালো হচ্ছে না। ঢাকায় উন্নত চিকিৎসা পাওয়ার আশাই আর কি আশা। ডিএনসিসি হাসপাতালের মতো কর্মীটোলা, ঢাকা মেডিকেল, মুগদা সহ বিভিন্ন হাসপাতালে সিট ফাঁকা থাকায় আশামাত্রই ভর্তি হতে পারছেন করোনা আক্রান্তরা। চিকিৎসকরা জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হতেন তাদের বেশিরভাগ রোগীরই অক্সিজেনের প্রয়োজন হতো। সেই সাথে অনেকের আরও জটিল উপসর্গ দেখা যেত। তবে এখন জটিল রোগীর সংখ্যা কম। আমাদের তো প্রতিদিন বেড অধিক সংখ্যক খালি হয়ে যাচ্ছে, সেই পরিমাণ ভর্তি হচ্ছে না। সো ভর্তির তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা অবশ্যই বেশি। এবং যেমন ক্রিটিক্যাল পেশেন্টগুলো আমরা 1 মাস আগে বা 3 সপ্তাহ আগে পেতাম, সেটা কিন্তু এখন নেই। অনেক কম ক্রিটিক্যাল পেশেন্ট আসে এবং আমাদেরকে আমরা যে সমস্ত চিকিৎসা দিতাম, যে সমস্ত ইন্ডিকেটর হাই ফ্লো, আমরা একসময় প্রায় 100টা হাই ফ্লো ইউজ করতে হতো, এখন দেখা যাচ্ছে 25-30টা হাই ফ্লো ইউজ হচ্ছে। তার মানে আমাদের ক্রিটিক্যাল রোগীও কমে যাচ্ছে গ্রাজুয়ালি। এদিকে হাসপাতালে করোনা রোগী কমতে শুরু করার সাথে সাথে নমুনা পরীক্ষার চাপও কমতে শুরু করেছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। এখন নমুনা পরীক্ষার অনলাইন আবেদনে জটিলতা কম হওয়ায় উপসর্গ না থাকার পরও অনেকে সচেতন হয়ে পরীক্ষা করিয়ে নিচ্ছেন। চারদিকে বাড়তেছে, এই কারণে আবার আসছি। এমনি আমাদের বাসার সবাই ভালো আছে এখনো। ঠান্ডা কাশি ভালো হয়ে গেছে, জ্বরও এখন নাই, মানে শরীর দুর্বল, এই জন্য টেস্ট করার জন্য আসছে। বেসরকারি হাসপাতালের চেয়ে সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষায় আস্থা বেশি থাকার কথাও জানান রোগীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন তুলে নেওয়ার পর করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য 14 দফা কৌশল ঠিক করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। ইতিমধ্যে সরকারের কাছে এই কৌশল জমা দিয়েছে কমিটি। পরামর্শ কমিটি বলছে, যথাযথ পদক্ষেপ না নিয়ে একসাথে সবকিছু খুলে দিলে আবারও বাড়তে পারে সংক্রমণ। দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের আঘাত ছিল প্রথম দফার চেয়ে বেশি। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার 5 এপ্রিল থেকে লকডাউন বা বিধিনিষেধ জারি করে, যা চলবে আগামী 5 মে পর্যন্ত। সংক্রমণের তীব্রতা কমাতে লকডাউনকে কার্যকর মনে করলেও এটি দীর্ঘদিন চালিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এতে মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এদিকে লকডাউন থেকে বেরিয়ে আসতে একটি কৌশল ঠিক করেছে এই কমিটি। কৌশলগুলো হলো, অবশ্যই মাস্ক পরতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা, অফিসে রাখতে হবে অর্ধেক জনবল, গণপরিবহনে যাত্রী বহন করতে হবে 50 ভাগ। এই নিয়ম চালু থাকবে দীর্ঘ সময়। জনসমাবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ রাখতে হবে। চাপ কমাতে দোকান মার্কেট দিনের লম্বা সময় খোলা রাখার পরামর্শ। জীবিকার প্রয়োজনে লকডাউনটা দীর্ঘদিন ধরে কোন একটা দেশের জন্য মঙ্গলজনক নয়। বিভিন্ন সেক্টর ওয়াইজ যারা সেক্টরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যদি এটা হয় গণপরিবহন, এটা যদি হয় দোকান মালিক সমিতি, তাহলে প্রত্যেকটা সেক্টর যেন এই মনিটরিংটা জোরদার করে, কারণ মনিটরিংটাই কিন্তু আসল জিনিস। যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন এই কমিটি। এছাড়া বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ রাখারও তাগিদ তাদের। আমরা ঠেকাতে না পারলেও যত বিলম্বিত করতে পারি তত ক্ষয়ক্ষতি কম হবে, এবং বিলম্বিত করলে আমরা ইতিমধ্যে পরবর্তী ঢেউয়ের প্রস্তুতি নিতে পারি। সংক্রমণ প্রতিরোধ করা, সংক্রমিত রোগীদেরকে তাদের ব্যবস্থাপনা করা, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সক্ষমতা বাড়িয়ে তোলা, কমিউনিটিকে আরো প্রস্তুত করা, এগুলো আমরা প্রস্তুতি নিতে পারি যখন করোনার ঢেউটা নিম্নগামী। রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ দেওয়ার কথা বলছেন জাতীয় পরামর্শ কমিটি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গণপরিবহন চালু সহ ৩ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় তারা প্রায় ২০ দিন কাজ না থাকায় মর্মান্তিকর জীবনযাপন করছেন বলে দাবি করেন। তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে এক আসন খালি রেখে সরকারি নির্দেশ মেনেই পরিবহন চালু করতে চান তারা। এপ্রিলে কঠোর লকডাউনে বন্ধ করে দেয়া হয় গণপরিবহন সহ শপিং মল, সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। 25 এপ্রিল খুলে দেয়া হয় শপিং মল, দোকানপাট, খুলে যায় অনেক বেসরকারি প্রতিষ্ঠানও, তবে চালু হয়নি গণপরিবহন। 30 এপ্রিল এক সংবাদ সম্মেলনে পরিবহন সংগঠনগুলো জানায় গণপরিবহন খোলা না হলে আন্দোলনে নামবেন তারা। যদিও শনিবার সড়ক ও সেতুমন্ত্রী আশ্বাস দেন ঈদের আগে খুলে দেয়া হতে পারে গণপরিবহন। রোববার রাজধানীর বিভিন্ন টার্মিনাল ও বাস কাউন্টারে বিক্ষোভ মিছিল করে পরিবহন শ্রমিকরা। তারা বলেন প্রায় 20 দিন পরিবহন বন্ধ থাকায় তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। আগে কব ঘর ভাড়া দাও, তখন কি করবো? আমরা কাজ করবো না, ঘর ভাড়া দেবো না, ঈদের পোলা বান্ডাটা সুতা কাপড় কিনে দেবো। বাস বা শ্রমিকরা তাদের কিন্তু কোনো বেতনভোগী কোনো কিছু নাই, এটার মধ্যে ডেইলি আনে ডেইলি খায়। রিক্সায় 3 জন, আপনার ইজি বাইকে 5 জন, আপনার হাইয়েস্টে চলবে 11 জন, সেখানে চলছে 15 জন। এগুলি যে চলতেছে এগুলি কি নজর আসে না? শ্রমিক নেতারা বলছেন 4 মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এর মধ্যে পরিবহন চালুর সিদ্ধান্ত না নেওয়া হলে নতুন কর্মসূচি দেয়া হবে। আজকে মার্কেট আমাদের সাথে ছিল, ওদের ওপেন করে দিল, আমাদের দিল না। তাইলে আজকে আমাদের সাথে তো তাদেরকে ইন করতে পারতো যে মার্কেট পরিবহন বন্ধ থাকবে, সেটা কিন্তু করে নাই। অথচ শুধু মার্কেটকে দিছে, আমাদেরকে দিল না। স্পেসিফিক বলতে পারে সরকার ঠিক আছে আমরা 6 তারিখ ওপেন করে দেবো, তাহলে তো আর আমরা এই কষ্ট করে রাস্তাঘাটে আসি না। ঈদের আগে গণপরিবহন চালু সহ 3 দফা দাবি শ্রমিক সংগঠনগুলোর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানীর মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। অনেক জায়গাতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভিড় বেশি হচ্ছে নিউ মার্কেট ও এর আশপাশে বিপণী বিতানগুলোতে। গণপরিবহন বন্ধ, দেশে চলছে লকডাউন, তবে রাজধানীর মার্কেটগুলো দেখে তা বোঝার উপায় নেই। উপচে পড়া ভিড় ক্রেতার। অনেকটা স্বাভাবিক সময়ে রূপ পেয়েছে ঢাকার জনপ্রিয় বিপণী বিতান নিউ মার্কেট, যদিও নেই স্বাস্থ্যবিধির বালাই। কেউ করতেছে কেউ করতেছে না। যেমন আমরা মুখে সারাদিন মাস্কটা মুখে রাখি, দম অনেক কষ্ট হয়ে যায় আটকা রাখতেন। এতদিন তারা আক্রান্ত হয় নাই, এভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। এখন যে আক্রান্ত হবে এমন কোনো কথা আছে? মৃত্যু আজ হইবে, 2 দিন পরে হইবে। এখন করোনা যে কি জিনিস, এই জিনিসটা কেউ বাংলাদেশে বোঝে না ভাই। তবে অভিজাত শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা তুলনামূলক বেশি। মার্কেটের ভেতরেও ভিড় কিছুটা কম। বসুন্ধরা কর্তৃপক্ষ এরা মাস্ক ঠিকই পরাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম দোকানে কোনো সচেতনতা আমি দেখি নাই। মার্কেট কর্তৃপক্ষ অবশ্য বলছে তারা স্বাস্থ্যবিধি মানার সব চেষ্টাই করছেন, তবে সবার সহযোগিতা মিলছে না। শতভাগ স্বাস্থ্যবিধি মানার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেগুলো প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মানতে পারি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম শুধুমাত্র যে আমাদের সামাজিক দূরত্বের বেলায় আমরা আসলে ওইটুকু পরিপূর্ণ করতে পারছি না। ব্যবসায়ীরা বলছেন ঈদ এগিয়ে আসার সঙ্গে বাড়বে কেনাকাটা, সঙ্গে বাড়বে ক্রেতার ভিড়ও। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দোকানপাট, শপিং মল রাত 8টার পরিবর্তে রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন বলেন, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকলে দোকানপাট ও শপিং মলে ভিড় কম হবে। রোববার এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাবরই চিঠি দিয়েছেন সংগঠনটি। কার্যত 5টার পরে আমাদের 6টার পরে আমাদের মার্কেটগুলো একেবারে ক্রেতা শূন্য হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, সেটা হচ্ছে আমাদের এই সময়সীমাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, যদি আমাদের সময়টা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত করা হয়, তাহলে মানুষ তার প্রয়োজন অনুযায়ী, ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী বাজারে এসে কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। রাজধানীর বাজারগুলোতে চরম উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক ও সামাজিক দূরত্ব না মেনে অবাধে চলছে বেচাকেনা। এতে করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের কোনো তৎপরতাও নেই। যাত্রাবাড়ি ফলের বাজার। রমজান মাসে ফলের চাহিদা বেশি, তাই বাজারে ভিড়ও বেশি। করোনা মহামারীতে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা বিক্রেতা। করোনায় মৃত্যু দিলে ওটা আল্লাহ দিব মৃত্যু। করোনা হলো আলহামদুলিল্লাহ, আমার মৃত্যু হলে আমি আলহামদুলিল্লাহ। আমি কোনো ডাক্তার দেখাবো না, কোনো মাস্ক ব্যবহার করবো না। না, খুব একটা বেশি মানা হচ্ছে না। আমি মানছি, এই যে আমার ঘামে চুড়ে যেতে হাতে নিয়ে রাখছি। না, মনে করেন যারা একটু সচেতন নিজেরাই মানে,
আর যারা সচেতন না তার বুঝে নেই। আমি তো চেষ্টা করি বাড়ার জন্য। কারওয়ান বাজার, হাতিরপুল, মালিবাগ, মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ রাজধানীর প্রতিটি কাঁচা বাজারে একই চিত্র। গাদাগাদি করে চলছে বেচাকেনা। সংকীর্ণ দোকান বা বাজারে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন বলছেন অনেকে। সবাই পরস্পর একসাথে চলাফেরা করতেছে, সবাই তো মাইনে চলতেছে না। না, আমরা স্বাস্থ্যবিধি মাইনে তো কথা বলতে অনেক সময় হয়তো এর জন্য চাপায় রাখি। মাস্ক পরি আর কি, কাজের জন্য হয়তো একটু খুলে রাখি, আবার কাজ শেষ হইলে আবার পরি, মানে দম ছাড়তে একটু কষ্ট হয়, সেজন্য আর কি। লকডাউনে বাজারে স্বাস্থ্যবিধি চরম উপেক্ষিত হলেও প্রশাসনের নেই কোনো তৎপরতা। বাজার কমিটিও কোনো দায় নিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বহুগুণ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঠ পর্যায়ের অনেক শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। শিক্ষকরা বলছেন, দুর্ব্যবহার, এমপিও সংক্রান্ত কাজে ঘুষ সহ তাদের নানা ভোগান্তিতে ফেলছে শিক্ষা কর্মকর্তারা। এসব বিষয়ে বেশ কয়েকটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আশকোনা এলাকার বেশ কয়েকটি নন এমপি স্কুলের শিক্ষকরা অভিযোগ করছেন, তাদের সাথে ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসের কর্মকর্তারা দুর্ব্যবহার করেন। টাকা ছাড়া এমপিও সমস্যার সমাধান সহ কোনো কাজ করা সম্ভব হয় না। এমনকি বিনামূল্যের বই নিতে টাকা দিতে হয়েছে। নিয়মিতভাবে টাকা দিতে হয় থানা মাধ্যমিক শিক্ষা অফিসে, নইলে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ তাদের। স্কুলে এই নাই সেই নেই করে বলে সেখানে আমাদের মতো সাধারণ টিচারদেরকে ভাবরে ফলে টাকা পয়সা নিয়ে আসে। করোনার মধ্যে আমি খুব রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি শুনল না। টাকা দিতেই হবে, না হলে বই আমার ক্যান্সেল করে দেবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন একজন শিক্ষক। পরিদর্শনের নামে এসে দুর্ব্যবহার করেন এবং টাকা পয়সা পাইলেই উনি সন্তুষ্ট হয়ে যান। সরকারি বই যেগুলো বিনামূল্যে, এগুলা আনতেও টাকা পয়সা লাগে। যদিও থানা শিক্ষা কর্মকর্তা অভিযোগ মিথ্যা দাবি করছেন। নানা অনিয়মের বিষয়ে সোচ্চার হওয়ায় এসব অভিযোগ বলে দাবি তার। দেখেন, একটা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করবে, তারপর তাদেরকে কিছু বলতে গেলে তখন তারা বিভিন্নভাবে আমাদেরকে এইভাবে হয়রানিমূলক কথা বলে। তাহলে আমরা কি বলবো বলেন? শিক্ষক নেতারা বলছেন, অনিয়মের অভিযোগ মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তার বিরুদ্ধে। শিক্ষকরা তাদের কাছে জিম্মি। তাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আমাদের কাছে আছে, যদি এই বিষয়গুলি আমরা সরকারকে অবহিত করেছি বিভিন্নভাবে, এবং আমি মনে করি এগুলি ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই, সুনির্দিষ্ট অভিযোগ পাই, তাহলে অবশ্যই আমি সেটা ফুটিয়ে দেব এবং সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ, অর্থাৎ তার যদি কোনো অন্যায় করে থাকে বিধি অনুযায়ী যে শাস্তি তার প্রাপ্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক তদারকি করতে হবে। সেই সঙ্গে অভিযোগ আসলে তদন্ত করে প্রমাণ পেলে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নবান্নের মসনদে আবারও মমতা। 292 আসনের 215টিতে জয় নিয়ে তৃতীয় দফায় সরকার গঠন করছে তৃণমূল। আর বিজেপি পেয়েছে 75 আসন। শেষ মুহূর্তের নাটকীয়তায় নন্দীগ্রামে জয় পেয়েছে শুভেন্দু। এর প্রতিক্রিয়ায় ভোট লুট হয়েছে দাবি করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। তাহলে খেলা একটাই হবে 21-এর সাধারণ নির্বাচনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে খেলা হলো, আর তাতে জয় পেল মমতা ব্যানার্জির তৃণমূল। আবারও উঠল সবুজ আবির। তবে হাড্ডাহাড্ডি লড়াই আর নানা নাটকীয়তার পর গণনার শেষ মুহূর্তে নন্দীগ্রাম জয় করলেন শুভেন্দু অধিকারী। প্রথমে জয়ের খবর পেয়ে পরে হেরে যাওয়ায় ভোট লুট হয়েছে দাবি করে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। An election commission, I must say, how they fought with us, just like a BJP spokesperson. নির্বাচন কমিশনও আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্রের মতো আচরণ করেছে। নন্দীগ্রাম ইস্যুতে বারবার অভিযোগ করা হলেও তারা কিছুই করেনি। কোনো কেন্দ্রে একবার জয় ঘোষণার পর সেটা কি পরিবর্তন হয়? এটা কি কখনো সম্ভব? তারা পর্যবেক্ষণ বন্ধ করে দিয়ে 3 ঘন্টা পর আবারও জয় ঘোষণা করে। এ বিষয়ে আমি আদালতে যাব। They have stalled survivor about 3 hours.
এদিকে তৃণমূলের জয়ে নানা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের শুভেচ্ছায় ভাসছেন মমতা। তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তবে মমতা তৃণমূল বলছে, নরেন্দ্র মোদী অমিত শাহের কটাক্ষের জবাব বাংলার মানুষ ব্যালটে দিয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহ বারবার বলেছেন ডাবল ইঞ্জিন হবে, আমি বারবার বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব, এবং দেখেছেন কাদেরটা ভুল কাদেরটা ঠিক। সুতরাং আই এম সো হ্যাপি। পশ্চিমবঙ্গে দিদির খেলা শেষ করার ঘোষণা দিলেও 2 সংখ্যাতেই গুটিয়ে গেছে বিজেপির ইনিংস। জয় না পেলেও রাজ্যে অবস্থান সংহত হল বলছেন বিশ্লেষকেরা। এর কারণ 2016 সালের ভোটে 294 আসনে মাত্র 3টিতে জিতেছিল বিজেপি। আসল পরিবর্তন আছে। এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বাম দলের। কংগ্রেস ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সংযুক্ত বাম মোর্চা জোট গড়েও তাতে সুফল আসেনি, উল্টো কমেছে সিট। মুর্শিদাবাদে শমশেরগঞ্জ ও জঙ্গিপুরে 2 প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে পিছিয়ে গিয়েছে ভোট গ্রহণ। সেখানে নির্বাচন 16 মে আর 19 মে হবে ফল ঘোষণা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রত্নটা বাংলাদেশে আরও কিছু খবর আছে, সেগুলোর আগে জানাবো খেলার খবর। শুরুতে শিরোনাম। বাংলাদেশের সেট হয়েও ইনিংস বড় করতে না পারার হতাশা শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যাম্প শুরু। 2.5 বছর পর ফেরা ইমরুলের লক্ষ্য মূল স্কোয়াডে জায়গা করা। প্রথম টেস্টের বাংলাদেশকে খুঁজে পাওয়া গেল না ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে। 5ম দিনে হার এড়ানো কঠিন লড়াই মুমিনুলের দলের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে 437 রানের টার্গেটে চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ 5 উইকেটে 177 রান। পাল্লেকেলের টার্নিং উইকেটে শেষ দিনে ম্যাচ বাঁচানো কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। 24, 34, 26, 32 আর 40 এগুলো বাংলাদেশের প্রথম 5 ব্যাটসম্যান তামিম, সাইফ, শান্ত, মুমিনুল আর মুশফিকেররা। টেস্ট ক্রিকেটে সেট হয়ে আউট হওয়া অপরাধ, কিন্তু সেই অপরাধ বাংলাদেশের নিত্যসঙ্গী। সে কারণেই আরও একটা হারের শঙ্কায় এখন সাদা পোশাকের বাংলাদেশ। 2 উইকেটে 17 রান নিয়ে চতুর্থ দিন শুরু শ্রীলঙ্কার। 39 রানে যেতে তাইজুলের শিকার ম্যাথিউস। শর্ট লেগে ক্ষিপ্র সাবস্টিটিউট ফিল্ডার ইয়াসির রাব্বি। ইনফর্ম করুণারত্নে ধনঞ্জয়কে নিয়ে গড়েন 73 রানের পার্টনারশিপ। 50ও আসে স্বাগতিক অধিনায়কের ব্যাটে। 66 রানে করুণারত্নেও স্পিনে ধরাশায়ী। সেই শর্ট লেগে কট সাব্বির, বোল্ড সাইফ। অল্প সময়ের ব্যবধানে ধনঞ্জয়া আর নিশাঙ্কাকে ফিরিয়ে খেলা জমিয়ে দেন মিরাজ তাইজুল জুটি। তাইজুলের 5 আর মিরাজের 2 শিকারে অল আউট হওয়ার ঠিক আগে ইনিংস ঘোষণা লঙ্কানদের। 242 লিডের সঙ্গে 194 রান যোগ করে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 437 রান। উইকেটের টার্ন থেকে বাঁচতেই যেন আক্রমণাত্মক বাংলাদেশ। 26 বলে 24 রানে ঠিকই মেন্ডিসের টার্নের শিকার ইনফর্ম এই ওপেনার। সাইফ, শান্ত 2 তরুণের ব্যাটে আস্থা খুঁজতে চাইল বাংলাদেশ। ফলাফল 34 আর 26। টপ অর্ডারের টেস্ট খেলার সামর্থ্য আরও একবার প্রশ্নের মুখে। মিস্টার ডিপেন্ডেবল মুশফিক এবার লঙ্কা মিশনের নামের প্রতি। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিন আবারও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। 437-এর টার্গেটে 177 রানেই ফিরে গেছে 5 টপ অর্ডার। তবে নাজমুল হোসেন শান্তর মতে উইকেট ও ম্যাচ পরিস্থিতির কারণেই ইতিবাচক ব্যাটিং করতে চেয়েছিল বাংলাদেশ। 5ম দিনের প্রথম সেশনে নির্বিঘ্ন কাটিয়ে দিতে পারলে লড়াইয়ে ফেরা সম্ভব। পাহাড় আর সাগরে ঘেরা ক্যান্ডি ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লঙ্কানদের জন্য পবিত্রতম শহর, ঐতিহ্য যেখানে শক্তি। দ্বিতীয় টেস্টে সেই শক্তির জায়গা কাজে লাগিয়ে অনন্য স্বাগতিকেরা। অন্যদিকে বাজে ফিল্ডিং, ভুল শট সিলেকশন, সর্বোপরি ঘরে ফেরার তারা। চতুর্থ দিনে হারের পথ তৈরি করে ফেলেছে বাংলাদেশ।
437-এর টার্গেটে শুরুটা ওয়ানডে স্টাইলে। স্পিনিং উইকেটে যখন বেশিক্ষণ টেকা যাবে না, তখন দ্রুত কিছু রান তুলে নেওয়া যাক, এই মানসিকতায় 5 টপ অর্ডারের আগ্রাসী ব্যাটিং। স্ট্রাইক রেটে মুগ্ধ হতে বাধ্য যে কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি। যে উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে যে যত বেশি নেগেটিভ থাকবে ব্যাটসম্যানরা, আমার মনে হয় তত ডিফিকাল্ট। আর আমার কাছে মনে হয় যে মানে পজিটিভ মানে এই না যে সব বল মারার প্ল্যানে ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে, এরকম কোনো কিছু না, সবাই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করছে। আগের দিন হেড কোচ রাসেল ডোমিঙ্গোর চাহিদা অনুযায়ী সাত সকালেই অনেকগুলো উইকেট এনে দিয়েছিল বোলাররা, কিন্তু সেই সুযোগ কাজে লাগাবে এমন মাথাওয়ালা ব্যাটসম্যান টাইগার ডেরায় কই? নর্মালি আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটের ডে 4 ডে 5-এ স্পিনারদের হেল্প থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা ওইভাবে চিন্তা করলে সবাই মোটামুটি ভালো শুরু পাইছিল, ভালো স্টার্ট পাওয়ার পরে ওই ইনিংসগুলো বড় করতে পারিনি। হয়তো বা এখানে যদি আমাদের 3 উইকেট থাকতো, হয়তো বা আমাদের দিনটা আরো ভালো হতো। ছোট ছোট ভুলে আরেকবার প্রস্তুতি, বড় হার আলিঙ্গন করে নেয়া। নাজমুল শান্তর ব্যাট প্যাডের মাঝে অবিশ্বাস্য শূন্যতা, ফিল্ডারদের পিচ্ছিল হাত কিংবা তাইজুলের কথা শুনতে না চাওয়া জুতোটাই যে নড়বড়ে বাংলাদেশের প্রতীক। গন্তব্য হয়তো একই, তারপরও দুই পাটি জুতো যেন ছুটতে চাইছে ভিন্ন অভিমুখে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় প্রথম টেস্টের সাফল্য দ্বিতীয়টিতে রাখতে পারেনি বাংলাদেশ। এই দলটি আবার এ মাসেই বাংলাদেশ সফরে আসবে ওয়ানডে সিরিজ খেলতে। সেজন্য প্রাথমিক দলও দিয়েছে বিসিবি। টেস্ট দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ, সৌম্যরা শুরু করেছেন অনুশীলন। দীর্ঘ 2.5 বছর পর দলে ফেরা ইমরুলের জন্য আরও একবার নতুন পরীক্ষা। 144, 90, 125 ও 4 সবশেষ 5 ওয়ানডে ইনিংসে ইমরুল কায়েসের রান। তারপরেও দল থেকে বাদ পড়ার পর নিজেকে অভাগা ভাবতেই পারেন। সে 2018 সালের পর আর জাতীয় দলে জায়গা হয়নি। হতাশ ছিলেন এই ওপেনার। অবশেষে বাংলাদেশ দলে ফিরেছেন। যদিও প্রাথমিক দল, তারপরেও ডমিঙ্গো আমলে প্রথমবার জাতীয় দলে ইমরুল। আক্ষেপ ছিল চাপা কষ্ট। সেটা ভোলার সুযোগ হতে পারে সামনের ওয়ানডে সিরিজ। ন্যাশনাল টিমের বাইরে থাকলে, স্কোয়াডের বাইরে থাকলে আসলে মেন্টালি এইভাবে মানে রেডি থাকা যায় না ন্যাশনাল টিমে খেলার জন্য। তা আমি বলবো যে এটা আমার জন্য অবশ্যই গ্রেট অপরচুনিটি যে আবার নতুন করে চিন্তা ভাবনা করা, এবং আমি নিজেকে ওইভাবে আবার রেডি করতে পারবো। আমার যে ল্যাকিং স্কিল ছিল আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি আবার ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার জন্য। প্রাথমিক দলের বেশিরভাগ ক্রিকেটার শ্রীলঙ্কা সফরে থাকায় বাকিদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। 2.5 ঘন্টার সেশনে সৌম্য, রিয়াদ, আফিফ, সৈকত, নাইম, ইমরুল ঝালিয়ে নিতে শুরু করেছেন। কোচিং স্টাফের ভূমিকায় মিজানুর রহমান ও তালহা জুবায়ের। 5 মে পর্যন্ত চলবে এই ক্যাম্প। আমি কখনোই আসলে এভাবে মনে করি না যে ন্যাশনাল টিমের বাইরে চলে গেছে। আমি সবসময় ড্রেসিং রুমটাকে এনজয় করি, এবং আমি এটার জন্য আসলে যে প্র্যাকটিসটা করা, যে হার্ডওয়ার্কটা করা সবসময় করে যাই। আমি কখনো ভাবি না যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়লে আমি বাইরে চলে গেছি। তামিম, লিটনরা ফিরলে 7 মে শুরু হবে মূল প্রস্তুতি। ঈদের ছুটি শেষে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা হবে 16 সদস্যের চূড়ান্ত দল। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জশ বাটলারের সেঞ্চুরির পর মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে দাপুটে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দ্রাবাদকে 55 রানে হারিয়েছে সঞ্জু স্যামসনের দল। দিল্লিতে বাটলার ও জে সোয়ালের উদ্বোধনী জুটিতে আসে 17 রান। এরপর অধিনায়ক স্যামসনকে সাথে নিয়ে 150 রানের জুটি করেন বাটলার। 64 বলে 124 রান করেন বাটলার। স্যামসনের ব্যাট থেকে আসে 48 রান। 221 রানের টার্গেটে হায়দ্রাবাদের ওপেনারদের স্বস্তি দেননি মুস্তাফিজুর রহমান। 31 করা মনীষ পান্ডেকে বোল্ড করার পর তুলে নেন মোহাম্মদ নাবি ও রাশিদ খানকে। 29 রানে ক্রিস মরিস 3 উইকেট নিলে 165-তে থামে উইলিয়ামসনের হায়দ্রাবাদ। 7 ম্যাচে 3 জয়ে টেবিলে 5-এ রাজস্থান, সমান ম্যাচে মাত্র 1 জয়ে সবার নিচে হায়দ্রাবাদ। Mustafizur Rahman needed to break this partnership, so he does. 24 required of 35. That's gone straight up in the air. এই ছিল খেলার খবরে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। বাদশাহী বেস্ট রপ্তানিতে আশার আলো দেখছেন বগুড়ার কারিগররা। কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তাদের তৈরি প্রতিটি পোশাক বিক্রি হচ্ছে 60 থেকে 80 হাজার টাকায়। নানা রঙের নকশা ও গুণগত মান ভালো হয়, দিন দিন বাড়ছে চাহিদা। বিশেষ করে রমজান মাসে রাজকীয় পোশাকের বিক্রি বাড়ে বহুগুণ। বিয়ের অনুষ্ঠানেও বাড়ছে এর কদর।
নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। করোনার দ্বিতীয় ধাপেও প্রভাব পড়েছে পদ্মার রেল সংযোগ প্রকল্পে। জনবলের কিছু অংশ আছে কোয়ারেন্টিন ও আইসোলেশনে। এরপর কাজের স্বাভাবিক গতি ধরে রাখতে জনবল বাড়াচ্ছে রেল সংযোগ কর্তৃপক্ষ। এদিকে মাওয়া ভাঙা অংশে কাজের গতি দ্রুত হওয়ায় পদ্মা সেতু উদ্বোধনের দিনেই এই অংশে ট্রেন চালানোর আশা প্রকৌশলীদের। প্রতিদিন শতাধিক শ্রমিকের কাজে মুখর কেরানীগঞ্জের পানগাঁও কনস্ট্রাকশন ইয়ার্ড। প্রিকাস্ট বক্স গার্ডার নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। ইয়ার্ডে প্রতিদিন 20টি বক্স গার্ডার সেগমেন্ট তৈরি করা হচ্ছে, যা পরে ভার্ডাক্টে স্থাপন করা হয়। ঢাকা মাওয়া অংশের জন্য মোট 6,306টি বক্স গার্ডারের মধ্যে অর্ধেকের বেশি নির্মাণ হয়েছে। কেরানীগঞ্জের উড়াল রেল সড়কে এসব স্থাপন করায় 17 কিলোমিটারের মধ্যে দৃশ্যমান হয়েছে প্রায় 4 কিলোমিটার। টোটাল 3টা ইরেকশন পার্টি কাজ করতেছে, 97 অলরেডি কমপ্লিট করে ফেলা দিয়েছি। আমাদের এই টার্গেটটা আছে নেক্সট ইয়ার জুনের মধ্যে ইরেকশনটা শেষ করে দেওয়া। ভায়াডাক্টের জন্য 4,700 সেগমেন্ট তৈরি হচ্ছে এই ইয়ার্ডে। এ পর্যন্ত আমরা 3,700-র উপর সেগমেন্ট তৈরি করেছি। করোনা মহামারীর মধ্যে এই ইয়ার্ডে 500-র বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙা এবং ভাঙা থেকে যশোর 3 সেকশনে মোট 215.22 কিলোমিটার রেল লাইনের নির্মাণ চলছে এ প্রকল্পে। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত কাজের অগ্রগতি বাড়লেও ভাঙা থেকে যশোর অংশে কাজের অগ্রগতি মাত্র 25%। এর উপর করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়ছে প্রকল্পে। 2020 সালের মার্চে দেশে প্রথম করোনা সংক্রমণের পর থেকে প্রতিটি চলমান মেগা প্রকল্পের কাজের গতি কমে যায়। এবার করোনার দ্বিতীয় ঢেউয়েও এর ব্যতিক্রম নয়। পদ্মা রেল সংযোগ প্রকল্পে এবার কাজের গতি কমলেও একেবারে বন্ধ হয়ে যায়নি। প্রকৌশলীরা দাবি করছেন, প্রতিকূলতার মধ্যেও যে গতিতে কাজ চলছে তাতে তারা আশাবাদী 2024 সালের মধ্যেই শেষ হবে পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ। সমগ্র দেশের মতো আমাদের প্রকল্পেও করোনার প্রভাব অবশ্যই আছে। আমাদের যে জনবল, তার ভিতরে কিছু অংশে কোয়ারেন্টাইন থাকে, কিছু অংশ দিয়ে আমরা কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। অতিরিক্ত লোক টেম্পোরারি বেসিসেও আমরা সিএসসির পক্ষ থেকে নিয়োগ দিয়েছি। মাওয়া থেকে ভাঙ্গা সেকশন এর শুভ উদ্বোধন, পদ্মা সেতুর শুভ উদ্বোধন একই সাথে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের প্রায় 800 কর্মী কাজ করছে। দেশীয় জনবল রয়েছে 4,912 জন। ঢাকা থেকে মাওয়া অংশ পর্যন্ত উড়াল অংশ বাদে বাকি অংশের কাজ এবছরের জুনের মধ্যে শেষ করতে চায় প্রকৌশলীরা। 39,246 কোটি 80 লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই রেলপথ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর সহ 9 জেলা হয়ে যশোর পৌঁছাবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত গত এক বছরে দেশের 57% ব্যবসা প্রতিষ্ঠান করোনার ক্ষতি কাটিয়ে উঠেছে। 500 প্রতিষ্ঠানের উপর জরিপ করে এই তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। এছাড়া 68% প্রতিষ্ঠান এখনও কোনো প্রণোদনা পায়নি বলছে গবেষণা। তাই অর্থনীতির পুনরুদ্ধারে নিশ্চিতে বঞ্চিতদের প্রণোদনা প্যাকেজের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। গত বছরের মার্চ থেকে শুরু হয় করোনার প্রথম ঢেউ। সে সময় বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং বেশিরভাগ উৎপাদন কার্যক্রম। 66 দিন পর আবারও চালু হয় সব খাত। আর ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় সরকারের প্রণোদনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এক জরিপ বলছে, গত এক বছরে 57% প্রতিষ্ঠান করোনার ক্ষতি আংশিক কাটাতে সক্ষম হয়েছে, যেখানে আর্থিক খাত 73%, ওষুধ ও কেমিক্যাল 72%, পোশাক 67% এবং টেক্সটাইল খাত 66% পুনরুদ্ধার করতে পেরেছে। তবে একেবারে লোকসান কাটাতে পারেনি কুটির, মাইক্রো ও বিভিন্ন ক্ষুদ্র শিল্প। সম্প্রতি যে সেকেন্ড ওয়েভটা যেটা দেখতে পেলাম গত মার্চ এপ্রিল থেকে, সেটা কিন্তু সামনে তাদের ব্যবসার গতি প্রকৃতিকে এবং সবচেয়ে বেশি বড় ব্যাপার সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াটাকে বড় ধরনের বাধাগ্রস্ত করতে পারে। গবেষণা বলছে, এখন পর্যন্ত 68% প্রতিষ্ঠান প্রণোদনার আওতায় আসেনি। গত কয়েক মাসে যারা প্রণোদনা পেয়েছে তার 46%ই বড় প্রতিষ্ঠান। তাই অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজের কাঠামো সংশোধনের তাগিদ বিশ্লেষকদের। ক্ষুদ্র, কুটির এবং মাইক্রো এন্টারপ্রাইজের কাছে আরো যারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, মাঝারি শিল্পরাও কিছুটা পেয়েছেন, বড় শিল্পরা পেয়েছেন, কিন্তু ক্ষুদ্ররা একেবারেই বঞ্চিত হয়েছে। স্টিমুলাস দিলেই যে তাদের পারফরমেন্স ইমপ্রুভ করবে তা না, কিন্তু স্টিমুলাস না দিলে তারা টিকে থাকতে পারে। বাংলাদেশেও অনেকে, majority of the industry, 80% is all these CMSMEs, right?
এদেরকে আপনি রিহ্যাবিলিট করার সময় শুধু খালি প্রণোদনা দিয়ে যে সবাই বেঁচে যাবে এটা না, কিন্তু এদের কিন্তু ডিজিটাল অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে। ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এবং মহামারী পরিস্থিতিতে অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে, সেজন্য আসন্ন বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে গোপালভোগ ও গোবিন্দভোগ আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। উৎপাদন ভালো হলেও দাম নিয়ে অসন্তোষ চাষিদের। এদিকে আমের মান বজায় রাখতে তৎপর প্রশাসন। আবহাওয়া ও মাটির কারণে অন্য এলাকার তুলনায় আগে পাকে সাতক্ষীরার আম, কিন্তু অতি লাভের আশায় অনেকেই কাঁচা আম আগেই বাজারে তোলার চেষ্টা করেন। এজন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই আম সংগ্রহের তারিখ ঠিক করে দেন। সেই অনুযায়ী শনিবার থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম নামানো শুরু হয়েছে। গতবারে চাইতে এবছর আম পান ঝড়ে কষ্ট ভেঙে যায়, ফলন কমে গেছে, কিন্তু ফলগুলো মোটামোটা হয়েছে। অরিজিনাল দাম 3000 টাকা মন হলে হইতো, সেখানে আজকে 2200, 2100, 2000 এরকম বিক্রি হচ্ছে। আজকে হঠাৎ করে তো প্রথম দিন দাম একটু কমে গেছে। মৌসুমের শুরুতেই আম বাজারে আসায় খুশি ব্যবসায়ীরা। তবে এসব আমে রাসায়নিক প্রয়োগ যেন না হয় তা নিয়েও তৎপর রয়েছেন তারা। সাতক্ষীরার আম যে সুনাম আছে, আমরা এই সুনাম ক্ষুণ্ণ হতে দেব না। এটা আমাদের পরিপূর্ণভাবে চেষ্টার ত্রুটি থাকবে না। এবার জেলায় গোপালভোগ ও গোবিন্দভোগের চাষ হয়েছে 500 হেক্টর জমিতে। বাজারে আমের চাহিদা থাকায় এ সময় চাষিরা লাভবান হবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু আবহাওয়া বিগত 6-7 মাস যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে আম একটু আর্লি ম্যাচিউর হওয়ার সম্ভাবনা আছে, সেই হিসাবে গত বছরের তুলনায় এবছর আমরা কিছুদিন একটু আগিয়ে নিয়ে আসছি, যাতে চাষিরা আম সংগ্রহ করে যাতে হয়রানির শিকার না হয়। এবার জেলায় আমের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় তৈরি বিশেষ পোশাক বাদশাহী বেস্ট রপ্তানি হচ্ছে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। নানা রঙের নকশা ও গুণগত মান ভালো হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। ব্যবসায়ীরা বলছে সরকারি সহযোগিতা পেলে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি রপ্তানি আরও বাড়বে। বিশেষ কারুকাজের আরবি পোশাক বাদশাহী বেস্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে এই পোশাকের বেশ চাহিদা। চাকরির সুবাদে সৌদি আরবে থাকায় বেস্তের কাজ শেখেন বগুড়ার নূর আলম। 2013 সালে দেশে ফিরে কয়েকজন কারিগর নিয়ে তিনি শুরু করেন এই পোশাক তৈরির কাজ। এখন নারী পুরুষ সহ 30 থেকে 35 জন কারিগর নিয়মিত কাজ করছেন তার এই কারখানায়। বেস্ট, আজগর ও নাজাপি সহ নানা ধরনের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে কাতারে, আর এতে লাভবানও হচ্ছেন অনেকে। ভালো টাকা ইনকাম করি, যা দিয়ে আমার নিজের চাহিদা পূরণ হয়, সংসারের তো একটু হেল্প হয়। দর্জি কাজের থেকে এখন থেকে এটা আমাদের সফলতা ভালো, এটাতে আমাদের সংসার মোটামুটি ভালো চলে। দিনে দিনে চাহিদা বাড়ায় এই ব্যবসায় আরও সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। ব্যাংকের যদি ঋণ পেয়ে থাকি তাহলে আমাদের কোম্পানিকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং শ্রমিকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এক্ষেত্রে রপ্তানিতে আয় বাড়ায় সহযোগিতার কথা জানালেন চেম্বারের এই নেতা, আর বাজার সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আরও সহযোগিতা, তাদেরকে যদি আরও বেশি আশ্বাসের জায়গা যদি তৈরি করা যায়, বিশ্বাসের জায়গা যদি তৈরি করা যায়, আমার বিশ্বাস এই ভদ্রলোক বাংলাদেশের আগামীর বাংলাদেশ আমরা তার কাজের ভিতর দিয়ে দেখতে পারবো। এই প্রোডাক্টের একটা ইন্ট্রোডাকশন, তাদের ওখানে এন্ট্রির জন্য কিংবা তাদের তত্ত্বাবধানের জন্য দূতাবাসের কাছে হয়তো এই ইনফরমেশনগুলো নেই, সেগুলো আমরা সরবরাহ করতে পারি। কারুকাজে ভরা এ ধরনের প্রতিটি পোশাক 60,000 থেকে 80,000 টাকায় বিক্রি হয় দেশের বাইরে। সবচেয়ে বেশি বিক্রি রমজান মাসে হলেও বিয়ের অনুষ্ঠান সহ বিশেষ দিনগুলোতেও চাহিদা থাকে এই পোশাকের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল বিরোধীহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।